দুই জেনারেল, ক্ষমতার নেশা, ডুবছে দেশ। যেখানে মানুষের রক্ত সস্তা আর দামি হলো মাটির নিচে লুকিয়ে থাকা সোনার খনি। এটি শুধু একটি গৃহযুদ্ধের গল্প নয়, এক প্রাচীন সভ্যতার, এক জাতির ধ্বংসের ইতিহাস। সুদান একসময় যারা কাঁধে কাঁধ মিলিয়ে লড়েছিলেন, আজ তারা একে অপরের রক্তের নেশায় মত্ত। ছিলেন সাবেক এক স্বৈরশাসকের ঘনিষ্ঠ সহযোগী, এখন ক্ষমতার সিংহাসন নিয়েই তাদের লড়াই। এই প্রতিযোগিতার মাসুল দিচ্ছে সাধারণ মানুষ, ভাঙছে পরিবার, হারিয়ে যাচ্ছে শহর, আর দুর্ভিক্ষের দংশনে নিঃশেষ হচ্ছে জীবন। সোনার খনি ও স্বার্থের টানে এই সংঘাতে জড়ো হয়েছে বৈশ্বিক শক্তিগুলো। 21 শতকে সুদান যেন ফিরে গেছে প্রাচীন অন্ধকারে, যেখানে নিরাপত্তা, ন্যায় বিচার আর মানবতার অস্তিত্ব প্রায় বিলুপ্ত। প্রশ্ন হচ্ছে, কারা এই দুই জেনারেল? কিভাবে হলো তাদের উত্থান? কারা তাদের পেছনে যোগাচ্ছে অস্ত্র, অর্থ ও কূটনৈতিক সমর্থন? আর এই যুদ্ধের শেষ কোথায়? এসব প্রশ্নের উত্তর খুঁজব এই ভিডিওতে। আমি অবনী আর ভানিয়া। সঙ্গে থাকুন, শুনুন এক বাস্তব কাহিনী যা পরাবাস্তবকেও হার মানায়। এই ব্যক্তিকে কি চিনতে পেরেছেন? ইয়েভগেনি প্রিগোজিন। রাশিয়া ইউক্রেন যুদ্ধের সময় আলোচিত একটি নাম। রহস্যজনক বিমান দুর্ঘটনায় 2023 সালে নিহত হন। মৃত্যুর মাত্র কয়েকদিন আগে কথিত একটি অভ্যুত্থানের চেষ্টা করেন তিনি। প্রিগোজিন ছিলেন ওয়াগনার গ্রুপের প্রধান। এই গ্রুপ হলো একটি প্রাইভেট মিলিটারি কোম্পানি বা ব্যক্তিগত সৈন্যদল। এরা মূলত রাশিয়ার স্বার্থের সঙ্গে সংযুক্ত বিভিন্ন দেশে ভাড়াটে হিসেবে যুদ্ধ সংঘাত করে বেড়ায়। রাশিয়ার ওয়াগনার গ্রুপের সঙ্গে সম্পর্ক গড়ে তোলেন সুদানের এই জেনারেল। চুক্তি করেন, ওয়াগনাররা তার সৈন্যদের প্রশিক্ষণ ও অস্ত্র সরবরাহ করে, বিনিময়ে তাদের দেওয়া হয় সোনা। শুধু রাশিয়ার এই ভাড়াটে গোষ্ঠী নয়, বিভিন্ন দেশের রাষ্ট্রীয় শক্তিগুলো সুদানের দুই জেনারেলের প্রক্সি যুদ্ধে লিপ্ত হয়েছে। সেসব ঘটনায় যাওয়ার আগে আধুনিক বিশ্বের অন্যতম এক স্বৈরশাসককে দেখে আসি। এই ব্যক্তি হলেন সুদানের সাবেক স্বৈরশাসক ওমর হাসান আহমেদ আল বাশির। সাম্প্রতিক বিশ্বে যেসব নির্মম স্বৈরশাসকদের কথা আমরা জানি, আল বাশির তাদের মধ্যে অন্যতম। প্রায় 30 বছর কঠোর হস্তে সুদান শাসন করেছেন তিনি। বিরোধীদের দমন, পীড়ন, গণমাধ্যম নিয়ন্ত্রণ ও মানবাধিকার লঙ্ঘন ছিল তার শাসনের অন্যতম বৈশিষ্ট্য। দীর্ঘ শাসন ছিল জেনারেল বাশিরের। 1989 সালে সেনা অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতায় আসেন তিনি। পার্লামেন্ট ভেঙে দেন, নিষিদ্ধ করেন সব রাজনৈতিক দল, বিভিন্ন ধরনের শরিয়া আইন চালু করা হয়। খুব দ্রুত সামরিক স্বৈরাচার হিসেবে নিজেকে পরিচিত করে তোলেন। তবে বিভক্ত সুদানিজদের মধ্যে একচ্ছত্র আধিপত্য টিকিয়ে রাখতে হিমশিম খাচ্ছিলেন। বাশিরের শাসনকালের সবচেয়ে কুখ্যাত অধ্যায় হলো দারফুর সংঘাত। কয়েকটি জাতিগোষ্ঠীর উপর হত্যাযজ্ঞ চালায় সরকারি ও তাদের সমর্থিত মিলিশিয়া বাহিনী। জাতিসংঘের হিসাবে প্রায় 3 লাখ মানুষ নিহত হয়েছিলেন, বাস্তুচ্যুত 25 লাখেরও বেশি। এত বড় হত্যাকাণ্ডেও জনগণের প্রতিরোধ থামেনি, কারণ জনগণের আগুন এতটাই শক্তিশালী যে দমন পীড়ন দিয়ে বেশি দিন ধামাচাপা দেওয়া যায় না। অতীতে গণতন্ত্রের উপর আস্থা হারিয়ে ফেলেছিল সুদানিজরা, কিন্তু তারা আবার গণতন্ত্র ফিরে পেতে চায়। এর মধ্যে 2011 সালে শুরু হয় আরব বসন্ত, গণজাগরণের নতুন ঢেউ। আরব বসন্ত নিয়ে আলাপের এই ভিডিওটি দেখে নিতে পারেন, লিংক পাবেন ডেসক্রিপশনে বা কমেন্টে। প্রসঙ্গে ফিরি, 21 শতকের সবচেয়ে বড় এই গণ আন্দোলনের ঢেউ আছড়ে পড়ে সুদানেও। সামরিক শাসনের বিরুদ্ধে শুরু হয় তুমুল প্রতিবাদ। বাশিরের বিরুদ্ধে দেশ জুড়ে বিক্ষোভ ছড়িয়ে পড়ে। 2019 সালে সেনাবাহিনীর হাতে ক্ষমতাচ্যুত হন তিনি। বাশিরের পতনের নেতৃত্ব দেন তারই হাতে বেড়ে ওঠা দুই জেনারেল। এদের একজন হলেন জেনারেল মোহাম্মদ হামদান দাগলো, যিনি বেশি পরিচিত হেমেত্তি নামে। আরেকজন হলেন জেনারেল আবদেল ফাত্তা আল বুরহান, দেশের ডিফেক্টো প্রধান এখন তিনি। এই দুই জেনারেলকে বলা হতো প্রেসিডেন্ট বাশিরের ডান হাত ও বাম হাত। শেষ পর্যন্ত তারাই গাদ্দারি করলেন। কিভাবে উত্থান হলো এই দুই জেনারেলের, আর কেনই বা তারা বিবাদে জড়ালেন? চলুন দেখে আসি। আল ফাশির পশ্চিম সুদানের অন্যতম বড় শহর, সংঘাতপ্রবণ দারফুরের রাজধানী। এই শহরটি এখন ঢাকা পড়েছে রক্ত, ধ্বংস ও বাস্তুচ্যুত মানুষের দ্বারা। স্যাটেলাইট ইমেজে ধরা পড়েছে রক্তের ছোপ ছোপ দাগ, মৃত্যুর ছায়া, মানবাধিকার লঙ্ঘন এবং ভয়াবহ দারিদ্র্য ও দুর্ভিক্ষের থাবায় ক্ষতবিক্ষত আল ফাশির। 26 অক্টোবর 2025 আল ফাশিরের পুরোপুরি নিয়ন্ত্রণ নিয়ে নেয় র্যাপিড সাপোর্ট ফোর্সেস বা RSF। কৌশলগত কারণে এই শহরের নিয়ন্ত্রণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। এরা দখলের পর থেকে আধা সামরিক ও ভাড়াটে বাহিনী RSF এখন নানাভাবে আলোচনায়, কারণ এই বাহিনীর প্রধান হলেন জেনারেল হেমেত্তি, যিনি একের পর এক সুদানের বিভিন্ন ভূখণ্ডের দখল নিচ্ছেন। রাজনৈতিক অঙ্গনে এক প্রভাবশালী ব্যক্তিত্ব হিসেবে আবির্ভূত হয়েছেন হেমেত্তি। তার বাহিনীর নিয়ন্ত্রণে এখন দেশের অর্ধেকেরও বেশি অঞ্চল। প্রতিপক্ষরা হেমেত্তিকে দেখেন ভয় ও ঘৃণার চোখে, কিন্তু দৃঢ়তা, নির্মমতা এবং একটি রাষ্ট্রকে ভেঙে ফেলার অঙ্গীকারের জন্য অনুসারীদের কাছে প্রশংসিত তিনি।
তিনি এখন আফ্রিকার সবচেয়ে ভয়ঙ্কর এক সেনাপ্রধান ও ব্যবসায়িক সাম্রাজ্যের মালিক। এই অঞ্চলটি দেখুন, পশ্চিম সুদানের দারফুর গত 2 দশক ধরে সংঘাতের জন্য আলোচনায় রয়েছে সোনার খনি অধ্যুষিত এই অঞ্চলটি। দারফুরের প্রসঙ্গ আবারও আসবে, আগে দেখে আসি একসময়ে সামান্য উট ব্যবসায়ী হেমেত্তি কিভাবে যুদ্ধবাজ জেনারেল হয়ে উঠলেন। সুদানের মাহারিয়া গোষ্ঠীর সন্তান হেমেত্তি জন্ম দারফুরের এক আরব বেদুইন পরিবারে। উট ছিল তাদের জীবনের মূল অবলম্বন। তার পূর্বপুরুষরা যুদ্ধ এড়াতে ও ভালো জীবনের আশায় পাড়ি জমায় পশ্চিম দারফুরে, কিন্তু তখন সেখানে আরব ও অনারব সম্প্রদায়ের সংঘাতের বীজ বপন হচ্ছিল। সুদানের স্বাধীনতার পর থেকেই ক্ষমতা ছিল আরবদের হাতে, আর বৈষম্যের শিকার হচ্ছিল অনারব গোষ্ঠীগুলো। পশ্চিম দারফুরে সংঘাত বেঁধে যায়, নিহত হন মাহারিয়া গোষ্ঠীর বহু মানুষ, তবে বেঁচে ফিরেছিলেন কয়েকজন। তাদেরই একজন এই হেমেত্তি, নামের অর্থ ছোট মুহাম্মদ। বেঁচে থাকা এই তরুণী পরে যোগ দেন ভয়ঙ্কর এক আরব মিলিশিয়া গ্রুপে, মিলিশিয়া গ্রুপ জানজাউইদ। এই শব্দের অর্থ ঘোড়ার পিঠে চড়া শয়তান, অনেকেই বলেন ঘোড়ার বন্ধু। ভয়ঙ্কর এই গোষ্ঠীর শেকড় ছিল প্রতিবেশী দেশ চ্যাডে। সেখানে বহুদিনের গৃহযুদ্ধ। আরব যাযাবরদের পক্ষ নেয় পার্শ্ববর্তী দেশ লিবিয়া, হাতে তুলে দেয় অস্ত্র। যুদ্ধ শেষে সেই সশস্ত্র যাযাবররাই আশ্রয় নেয় দারফুরে, যেখান থেকে জন্ম নেয় মিলিশিয়া বাহিনী জানজাউইদ। এই বাহিনী সৃষ্টির সময় হেমেত্তি সীমান্ত ঘুরে উট বিক্রি করতেন। সুদান থেকে লিবিয়া ও মিশর পর্যন্ত বাণিজ্য ছড়িয়ে পড়ে তার, কিন্তু পরিস্থিতি তাকে ব্যবসায়ী থেকে যোদ্ধা বানায়। যোগ দেন মিলিশিয়া গ্রুপে। নির্মম যোদ্ধা হিসেবে তার পরিচিতি দ্রুত ছড়িয়ে পড়ে। 2003 সাল দারফুর হয়ে ওঠে বিশ্বের অন্যতম সংঘাতপূর্ণ অঞ্চল। অনারব গোষ্ঠীগুলো বিদ্রোহ শুরু করে, আর তখনই ভাগ্যের মোড় ঘুরে যায় হেমেত্তির। কারণ সেই বিদ্রোহ দমনে প্রেসিডেন্ট ওমর আল বাশির সেনাবাহিনীর বদলে ভরসা রাখেন এই আরব মিলিশিয়াদের উপর। বাশিরের নির্দেশে জানজাউইদরা পশ্চিম দারফুরে যে হত্যাযজ্ঞ চালায় তা ইতিহাসে পরিচিত হয় ল্যান্ড ক্রুজার 1 নামে। নামটি এসেছে টয়োটার ল্যান্ড ক্রুজার ব্র্যান্ড থেকে। তখন জানজাউইদরা অস্ত্র ও যোদ্ধা নিয়ে দ্রুত অভিযান চালাতে এই গাড়িটি ব্যবহার করতেন। তখন এই মিলিশিয়ারা এমন নির্মমতা দেখায় যে গ্রাম জ্বালিয়ে দেওয়া, ধর্ষণ, লুট ও গণহত্যার জন্য আন্তর্জাতিকভাবে কুখ্যাত হয়ে ওঠে তারা। হেমেত্তি তখন ছিলেন জানজাউইদের এক ইউনিটের কমান্ডার। সেই সময় প্রেসিডেন্ট বাশিরের নজরে আসেন হেমেত্তি। যুদ্ধক্ষেত্রে দক্ষতা দ্রুত তাকে পদোন্নতি এনে দেয়। কিছুদিনের মধ্যেই তিনি হয়ে ওঠেন জানজাউইদের অন্যতম কমান্ডার। বিদ্রোহী মিলিশিয়াদের দমনেও তাকে ব্যবহার করা হতে থাকে। বাশির এভাবেই হাতে পান 2টি বাহিনী, দেশ চালানোর জন্য সেনাবাহিনী যা এসএফ নামে পরিচিত, আর নিজের নিরাপত্তার জন্য ব্যক্তিগত সেনা হেমেত্তির জানজাউইদ। আর একজন উট ব্যবসায়ী থেকে হেমেত্তি পরিণত হন এক ভয়ঙ্কর যুদ্ধবাজ জেনারেলে, যার হাতে রক্ত আর ক্ষমতা দুটোই জমে উঠতে থাকে দ্রুত। হেমেত্তি যখন ক্ষমতার সিঁড়ি বেয়ে দ্রুত উপরে উঠছিলেন, তখন সুদানের আরেক জেনারেল ফাত্তা আল বুরহান কোথায় ছিলেন? চলুন দেখে আসি। জেনারেল আল বুরহানের রয়েছে সামরিক ক্যারিয়ার। মিলিটারি একাডেমি থেকে স্নাতক হয়ে দ্রুতই সেনাবাহিনীর পদোন্নতির সিঁড়ি বেয়ে উপরে ওঠেন। ক্যারিয়ারের শুরু থেকেই বুরহান পরিচিত ছিলেন কঠোর ও নিয়মতান্ত্রিক অফিসার হিসেবে, আর এটাই তাকে জুনিয়র সেনা অফিসার থেকে সুদানি সেনাবাহিনীর প্রধান এবং শেষ পর্যন্ত দেশটির রাষ্ট্রপ্রধানের আসনে নিয়ে গেছে। ক্ষমতার খেলায় বুরহানকে সুদানের নতুন লৌহ মানব হিসেবে চিহ্নিত করা হচ্ছে। তিনি নিজেকে রাষ্ট্রের রক্ষাকর্তা হিসেবে তুলে ধরেন, কিন্তু বাস্তবে তিনি সুদানের আধুনিক ইতিহাসের সবচেয়ে বিতর্কিত সামরিক নেতাদের একজন। বুরহানের সামরিক জীবন পেশাদার ধাঁচের। 20 শতকের শুরুর দিকেই তার গুরুত্বপূর্ণ পোস্টিং হয় দারফুরে, যে অঞ্চলটি তখন ছিল সহিংসতা ও বিদ্রোহে জর্জরিত। তিনি দীর্ঘ সময় দারফুর অঞ্চলে সামরিক অভিযানে অংশ নেন। এই দারফুর পোস্টিংই বুরহানের জীবনের মোড় ঘুরিয়ে দেয়। দ্রুত পদোন্নতি পেয়ে 2008 সালের মধ্যে তিনি হয়ে ওঠেন দারফুরের রিজিওনাল কমান্ডার। এই এক দায়িত্বই তাকে সরাসরি নিয়ে আসে সরকারের সামরিক নীতি নির্ধারণের একেবারে কেন্দ্রস্থলে। দারফুরের যুদ্ধ শুরুর পর সুদানি সেনাবাহিনী ও জানজাউইদ মিলে বিদ্রোহ দমন করতে ভয়াবহ হত্যাযজ্ঞ চালায়। এই সময় বুরহানের সঙ্গে প্রথমবারের মতো মুখোমুখি পরিচয় হয় মিলিশিয়া কমান্ডার হেমেত্তি। দুজনেই দারফুরে ভিন্ন ভিন্ন অবস্থান থেকে সরকারের হয়ে অভিযান চালাচ্ছিলেন। কিন্তু সেই সময়ের পরিচয়ই পরবর্তীতে সুদানের রাজনীতিতে এক নতুন ক্ষমতার সমীকরণ তৈরি করে, যা দেশটিকে ঠেলে দেয় তৃতীয় গৃহযুদ্ধের দিকে। দারফুরের সাফল্যে ক্রমাগত বাশির রেজিমের ঘনিষ্ঠ সহযোগী হয়ে ওঠেন বুরহান। সাবেক স্বৈরশাসক তাকে খুবই বিশ্বাস করতেন। বুরহান ধীরে ধীরে সামরিক কাঠামোর কেন্দ্রবিন্দুতে চলে আসেন। ইয়েমেনের গৃহযুদ্ধ 21 শতকের অন্যতম মানবিক বিপর্যয়ের দৃষ্টান্ত সৃষ্টি করেছে। এই গৃহযুদ্ধ শুধু রাজনৈতিক ক্ষমতার লড়াই নয়, বরং আঞ্চলিক প্রভাব, ধর্মীয় বিভাজন, অর্থনীতি ও মানবাধিকার সংকটের সমন্বিত ফলাফল।
এটি আফ্রিকা ও মধ্যপ্রাচ্যের অন্যান্য সংঘাতের মতোই একটি ত্রিভুজ সংঘাতের রণক্ষেত্র এবং সুদূরপ্রসারী এক প্রক্সি যুদ্ধের রূপ নিয়েছে। ইয়েমেন যুদ্ধে সৌদি জোটের পক্ষে সেনা মোতায়েনের সিদ্ধান্ত নেয় সুদান। 2015 সাল বুরহানের নেতৃত্বে এক কন্টিনজেন্ট সেনা মোতায়েন করা হয় ইয়েমেনে। সেই সময় তার অধীনে কাজ করছিলেন আরএসএফ প্রধান হেমেত্তি। এই যুদ্ধের মাধ্যমে বুরহানের যোগাযোগ তৈরি হয় সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতের সামরিক মহলের সঙ্গে, আর এটাই পরে তার রাজনৈতিক অবস্থানকে শক্তিশালী করে। পিছিয়ে ছিলেন না হেমেত্তিও, তিনিও ঘনিষ্ঠতা গড়ে তোলেন বিদেশিদের সঙ্গে। এই দুই জেনারেল বিদেশি ঘনিষ্ঠতা কিভাবে কাজে লাগাচ্ছেন এই বিষয়ে আরও জানাবো একটু পর। বুরহান ও হেমেত্তি দুজনেই বিদ্রোহ দমনে তুখর ছিলেন, তবে পার্থক্য ছিল তাদের কর্মপন্থায়। কারণ বুরহান ছিলেন নিয়মতান্ত্রিক সেনা কর্মকর্তা আর হেমেত্তি ছিলেন এক যাযাবর যোদ্ধা। কৌশলী বুরহান পরবর্তীতে দারফুরের রক্তক্ষয়ী সংঘাত থেকে নিজেকে সরিয়ে ফেলেন, সামরিক প্রশিক্ষণের কারণ দেখিয়ে চলে যান মিশর ও জর্ডান সফরে। ফলে দারফুর গণহত্যা নিয়ে আন্তর্জাতিক অপরাধ আদালতে মামলা হলেও তার বিরুদ্ধে কোনো অভিযোগ ওঠেনি। হেমেত্তি থেকে যান যুদ্ধের মাঠে। 2013 সালে প্রেসিডেন্ট বাশির জানজাউইদ মিলিশিয়ার অনুগত যোদ্ধাদের একত্র করে গঠন করেন আরএসএফ। নেতৃত্বে বসান মাহারিয়া গোষ্ঠীর এই তরুণ যোদ্ধাকে। এরপর থেকে হেমেত্তির শুরু হয় আন্তর্জাতিক যাত্রা। ইয়েমেন যুদ্ধের কথা আপনাদের আগেই বলেছি। 2015 সালে সৌদি আরব ও আরব আমিরাতের নেতৃত্বে ইয়েমেনের যুদ্ধে ভাড়াটে সৈন্য হিসেবে অংশ নেয় এই আরএসএফ। বুরহান তখন আনুষ্ঠানিকভাবে সেনা মোতায়েনের নেতৃত্বে ছিলেন, কিন্তু হেমেত্তি ছিলেন আরও এগিয়ে। তিনি গোপনে আমিরাত ও সৌদির সঙ্গে নিজস্ব চুক্তি করেন। ইয়েমেনে সৈন্য পাঠানোর বিনিময়ে বিপুল অর্থ উপার্জন করেন হেমেত্তি। এখান থেকে শুরু হয় তার আবুধাবি সংযোগ, যা পরবর্তীতে আরএসএফ এর অন্যতম শক্তির উৎসে পরিণত হয়। রাশিয়ার ওয়াগনারের সঙ্গে প্রশিক্ষণ চুক্তি হয়, এই বিনিময়ে সোনা দেন তিনি। এই সোনা আসে দারফুর ও কর্দোফানের খনিগুলো থেকে, যেগুলোর বেশিরভাগই দখল করে নিয়েছে হেমেত্তির পারিবারিক কোম্পানি আল গুনায়েদ। এরা খুব দ্রুতই সুদানের সবচেয়ে বড় স্বর্ণ রপ্তানিকারক হয়ে উঠেছে। বুরহানও থেমে থাকেননি। মিশর, সৌদি আরব ও আমিরাতের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক জোরদার করেন। ইয়েমেন যুদ্ধের সময় ইরান সীমান্তে সুদানের সেনা মোতায়েনের দায়িত্ব ছিল তার হাতে। ফিরে এসে 2018 সালে তিনি হন গ্রাউন্ড ফোর্সেস কমান্ডার। পরের বছর যখন বিক্ষোভের আগুনে জ্বলছে খার্তুম, পদোন্নতি পেয়ে তিনি হয়ে যান সেনাপ্রধান। হেমেত্তির আরএসএফ ততদিনের সেনাবাহিনীর বিকল্প হিসেবে বিশাল এক ক্ষমতা বলয় তৈরি করেছে। স্বর্ণখনি, সীমান্ত, চোরাচালান, সৈন্য ভাড়া, এমনকি নিজস্ব পররাষ্ট্র নীতি পর্যন্ত। বাস্তবে 2018-19 নাগাদ আরএসএফ আর বাশির সরকারের নিয়ন্ত্রণে ছিল না। সুদান স্বাধীনতা লাভ করে 1956 সালে। স্বাধীনতার সঙ্গে রাজনৈতিক অস্থিরতাও হয় সঙ্গী। প্রায় প্রতিটি শাসকই ক্ষমতা হারিয়েছে হয় অভ্যুত্থানে, নয়তো গণবিক্ষোভে। স্বাধীনতার অনেক আগেই এই অঞ্চলে শুরু হয়ে গিয়েছিল গৃহযুদ্ধ, যা দেশটির রাজনীতি ও সমাজ ব্যবস্থাকে আজও তাড়িয়ে বেড়ায়। সুদানের প্রায় প্রতিটি সংঘাতের দুই প্রান্তে দাঁড়িয়ে আছে দুটি পরিচয়: আরব, অনারব, মুসলিম, খ্রিস্টান এবং উত্তর, দক্ষিণ। উত্তরাঞ্চলে ছিল ইসলাম ও আরবি ভাষার প্রভাব, দক্ষিণে সংখ্যাগরিষ্ঠ খ্রিস্টান ও আফ্রিকার উপজাতিরা। সুদান স্বাধীন হওয়ার পর থেকেই ক্ষমতা চলে যায় উত্তরাঞ্চলের আরব নেতাদের হাতে, যারা গোটা দেশে প্রতিষ্ঠিত করতে চেয়েছিলেন তাদেরই সংস্কৃতি ও প্রভাব। সময়ের সাথে সাথে এই সাংস্কৃতিক আধিপত্য রূপ নেয় নিপীড়নে। দক্ষিণ সুদান মানচিত্রে সদ্য স্বাধীন এই দেশটি দেখুন। অধিকার আদায়ে বিদ্রোহ করে দক্ষিণের মানুষ। এই সংঘাতই ধীরে ধীরে পরিণত হয় এক দীর্ঘ গৃহযুদ্ধে, যার পরিসমাপ্তি ঘটে 2011 সালে দক্ষিণ সুদান নামে আলাদা রাষ্ট্র গঠনের মাধ্যমে। কিন্তু এই বিচ্ছিন্নতাই সুদানের জন্য নতুন আরেক দুঃস্বপ্ন হয়ে আসে। ম্যাপের এই অংশটি দেখুন। মুগলাদ অববাহিকা খনিজ সম্পদে ভরপুর বলে ধারণা করা হয়। 1,20,000 বর্গ কিলোমিটারের এই অববাহিকায় বিভিন্ন আকারের একাধিক হাইড্রোকার্বন বা তেল গ্যাসের মজুত রয়েছে। 1960 ও 1970-এর দশকে মার্কিন কোম্পানি শেভরন প্রথম এই অঞ্চলে তেল আবিষ্কার করে। সুদানের অর্থনীতির মূল চালিকা শক্তি ছিল তেল। তেলের প্রধান উৎস ছিল মুগলাদ অববাহিকা। দেশ যখন দুই ভাগ হয়ে যায়, এই তেল ক্ষেত্রগুলোর বড় অংশই পড়ে গেছে দক্ষিণ সুদানের ভেতরে। হঠাৎ করে রাজস্ব হারিয়ে অর্থনীতি টালমাটাল হয়ে পড়ে সুদানে। সীমান্ত বিরোধ ও সম্পদ ভাগাভাগি নিয়ে নতুন সংঘাত শুরু হয় উত্তর ও দক্ষিণের মধ্যে। এই অর্থনৈতিক বিপর্যয়ের বোঝা সামলাতে না পেরে ধসে পড়ে ওমর আল বাশিরের সরকার। দ্রব্যমূল্য বেড়ে যায়, মুদ্রার মান কমে, আর দুর্ভিক্ষ দেখা দেয়। ক্ষুব্ধ জনগণ নেমে আসে রাস্তায় গণতন্ত্রের দাবিতে। অবশেষে 2019 সালের এপ্রিলে প্রেসিডেন্ট বাশিরের পতন ঘটে।
বিদ্রোহীদের পাশে দাঁড়ায় সেনাবাহিনীর প্রধান আবদেল ফাত্তাহ আল বুরহান এবং আধা সামরিক বাহিনীর প্রধান মোহাম্মদ হামদান দাগলো, যাকে আমরা চিনি হেমেত্তি নামে। ট্রানজিশনাল মিলিটারি কাউন্সিল বা টিএমসি। বাশিরের পতনের পর ক্ষমতা নিয়ে গঠন করা হয় এই কাউন্সিল। নেতৃত্বে ছিলেন আল বুরহান, কিন্তু অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক চাপের মুখে ভেঙে দেওয়া হয় টিএমসি। গঠন করা হয় নতুন আরেক সংস্থা, সভারেন্টি কাউন্সিল বা এসসি। সামরিক ও বেসামরিক প্রতিনিধিদের নিয়ে গঠিত এক অন্তর্বর্তীকালীন সরকার। এই কাউন্সিলের চেয়ারম্যান হন আল বুরহান আর ডেপুটি চেয়ারম্যান হেমেত্তি। প্রতিশ্রুতি দেওয়া হয় 2 বছরের মধ্যেই গণতান্ত্রিক নির্বাচন হবে, কিন্তু প্রতিশ্রুতি থেকে যায় কাগজে কলমে। ভেঙে যায় সভারেন্টি কাউন্সিল। দুজন জেনারেলি ক্ষমতা ও প্রভাব বাড়াতে থাকেন, প্রভাবশালী বিদেশি মিত্র দেশগুলোর সঙ্গে সম্পর্ক করতে থাকেন। 2 জেনারেলের বন্ধুত্ব টেকেনি বেশি দিন। দারফুর থেকে উঠে আসা হেমেত্তি কখনোই কারো অধীনে থাকতে চাননি। অন্যদিকে আল বুরহান পুরনো এলিট শ্রেণীকে আবারও রাষ্ট্র ক্ষমতার কেন্দ্রে নিয়ে আসতে শুরু করেন। আরএসএফকে সেনাবাহিনীর সঙ্গে একীভূত করার সিদ্ধান্ত নেন, কিন্তু এখানেই শুরু হয় নতুন সংকট। 2023 সালে এই দ্বন্দ্বের রূপ নেয় গৃহযুদ্ধে। আরএসএফ প্রথমে আক্রমণ চালায় রাজধানী খার্তুমে, সেনাবাহিনী পাল্টা আঘাত হানে দেশের নানা প্রান্তে। 2 পক্ষই শক্তিশালী আর 2 পক্ষেরই পৃষ্ঠপোষক আছে বাইরের দুনিয়ায়। ফলে দেশটি এখন কার্যত 2 ভাগে বিভক্ত। অতীতের মতোই এখনকার সংঘাত সেই ধারাবাহিকতার অংশ। এর পিছনে আরেকটি গুরুত্বপূর্ণ কারণ আছে, আর তা হলো সোনা। আফ্রিকার 3য় বৃহত্তম স্বর্ণ উৎপাদনকারী দেশ সুদান। এই খনিটি দেখুন, সুদানের সবচেয়ে পুরনো ও সমৃদ্ধ খনি। রাজধানী খার্তুমের উত্তর পূর্বের আরিয়াবের হাসাই অঞ্চলে অবস্থিত। এই খনি থেকে এখন পর্যন্ত উত্তোলন করা হয়েছে প্রায় 2.3 মিলিয়ন আউন্স স্বর্ণ। এছাড়া উত্তর কর্দোফান, নীল নদের তীর, ব্লু নাইল স্টেট এবং দারফুরের জেবেলামের অঞ্চলেও রয়েছে বিশাল স্বর্ণ ভাণ্ডার। এই জেবেলামের খনি হেমেত্তি পরিবারের ক্ষমতার মূল উৎস। চ্যাথাম হাউসের এক প্রতিবেদনে বলা হয়েছে, সুদানের মোট স্বর্ণ উৎপাদনের প্রায় 80% আসে ছোট কারিগরি খনি থেকে, যেগুলোর বেশিরভাগই সরকারের নিয়ন্ত্রণে নয়। প্রশ্ন উঠছে, তাহলে আফ্রিকার অন্যতম ধনী স্বর্ণভাণ্ডার থাকা সত্ত্বেও সুদানের অর্থনীতি এত ভঙ্গুর কেন, এবং এই খনিগুলোর নিয়ন্ত্রণে রয়েছে কারা? উত্তরটি স্পষ্ট। এই খনিগুলোর অনেকটাই এখন আরএসএফ ও অন্যান্য সশস্ত্র গোষ্ঠীর নিয়ন্ত্রণে। তারা এই স্বর্ণ রপ্তানি করে অস্ত্র কিনছে, সৈন্য মোতায়েন করছে, নিজেদের সাম্রাজ্য বিস্তার করছে। আর তাদের এই স্বর্ণ কিনছে পার্শ্ববর্তী দেশগুলো, যাদের অর্থ ও অস্ত্রই জিয়ে রাখছে এই সংঘাত। উইলসন সেন্টারের এক গবেষণা অনুযায়ী হেমেত্তির আরএসএফকে সহায়তা দিচ্ছে সংযুক্ত আরব আমিরাত, এরিত্রিয়া ও ইথিওপিয়া। অন্যদিকে সৌদি আরব, তুরস্ক, ওমান ও ইরান সমর্থন করছে বুরহানের সেনাবাহিনীকে। এমনকি রাশিয়া ও ইউক্রেনের যোদ্ধারাও উপস্থিত আছে সুদানের মাটিতে। অর্থাৎ এই গৃহযুদ্ধ এখন মাত্র অভ্যন্তরীণ ক্ষমতার লড়াই নয়, এটি এক আঞ্চলিক ও বৈশ্বিক প্রক্সি যুদ্ধ, যেখানে প্রতিটি দেশই নিজেদের স্বার্থসিদ্ধির জন্য এক পক্ষকে সহায়তা দিচ্ছে। যতদিন এই যুদ্ধ চলবে ততদিন টিকে থাকবে তাদের ব্যবসা, অস্ত্র সম্পদ, প্রভাবের বাণিজ্য। আর সেই দামে জ্বলছে সুদানের শহর, পুড়ছে গ্রাম, নিশ্চিহ্ন হয়ে যাচ্ছে মানুষ। আজকের সুদান তাই শুধু এক ব্যর্থ রাষ্ট্র নয়, বরং এমন এক প্রতিচ্ছবি যেখানে রাজনীতি, সম্পদ আর মানবিকতা 3টিই বন্দী হয়েছে বন্দুকের নলের মুখে।